আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ৩। সকালের মিষ্টি রোদ বারান্দার ফাঁক গলিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই চোখ মুখ কুঁচকে আসে রোদের তির্যক রশ্মি সোজাসুজি আছড়ে পড়ছে উজ্জ্বল শ্যামলা শক্ত চোয়ালে মুখের ওপর। রৌদ্র চোখ বুজে বিরক্তিতে মুখ খিচে নিল। দীর্ঘ ৫ বছর পর এভাবে রোদের ঝলকানিতে ঘুমে ব্যাঘাত ঘটল ওর। নতুবা যেখানে থাকতো সেখানে রোদের তীব্রতার লেশমাত্র ছিল না। একেই কাল দেশে এসে ল্যান্ড করার পর থেকেই তপ্ত আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দীর্ঘ ৫ বছর এক স্থানে থেকে সেখানকার ওয়েদারের সাথে মিশে গেছে রৌদ্র। শুষ্ক পরিবেশ হয়ে গেছে গায়ে। রৌদ্র বেশিক্ষণ চোখ বুজে থাকতে পারল না। চরম বিরক্তি নিয়ে ঘুমে ভার অক্ষিযুগল তড়াক করে খুলল। বিরক্তিতে অস্ফুটে গালিসূচক শব্দ উচ্চারণ করল মুখে। চোখ মেলা মাত্রই রোদের সোনালি আলোর ঝলকানিতে চিকচিক করে উঠল রৌদ্রের অসিত মণিযুক্ত অক্ষিযুগল। মুখ বিভৎস নিরেট। বারান্দার দিকে তাকাতেই বিরক্তির মাত্রা বাড়ল। পর্দা সরিয়ে রেখেছে কে? এই সকাল সকাল ঘুম ছুটে গেল ওর। যদিও সকালের রোদে তীব্রতা নেই বিন্দুমাত্র, তবুও ক্ষুব্ধ হলো রুদ্র। মাথা চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উঠে বসল সে। ঘরে পুরোদমে এসি চলছে। পেটানো শরীর উন্মুক্ত। আগের তুলনায় শরীরের শক্ত মাংসপেশি বাহু ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। আগের তুলনায় রোগা পাতলা ছিল একটু। রৌদ্র মাথায় এলোমেলো চুলগুলো দুহাত খামচে ধরে বসে রইল কিছুক্ষণ। অতপর ছেড়ে দিয়ে এক হাতে ব্যাক ব্রাশ করে চুলগুলো ঠেলে দিল পিছনের দিকে। নামলো বিছানা ছেড়ে। পরনের মোটা ট্রাউজারটা নাভি ছাড়িয়েছে। সোজা ওয়াশরুমের দিকে এগোলো রৌদ্র। লম্বা শাওয়ার নিল এই সকালেই, অতপর বেরোলো। ৮টা বাজে। নিচে বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছে। শাওয়ার নিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে নিচে নামলো রৌদ্র। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির সবাই। সবাইকে একসাথে দেখে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসল রৌদ্র। আজও ওর কদর নেই, কেউ একটাবারও ডাকলো না। ও নিজেই নামলো। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সাফা, হাতে একটা ট্রেতে নাস্তা সাজানো। রৌদ্র থামলো। সাফা রৌদ্রকে দেখে থম মেরে দাঁড়িয়ে গেল সিঁড়ির এক পাশে। ফের বৃহৎ নয়নে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র কপাল গুটিয়ে শুধালো পুরু কণ্ঠে, খাবার সাজিয়ে উপরে উঠছিস কেন? এখানে কি হয়েছে? ঢোক গিলল সাফা দৃষ্টিনত করে মিনমিনে গলায় উত্তর করল, না মানে ভাইয়া, আমি খেয়েছি এগুলো মেঘা। কথা শেষ করতে পারল না, এর আগে নিচ থেকে রুবিনা কাবিরের উচ্ছ্বাস ভরা কণ্ঠ ভেসে আসলো, রৌদ্র উঠেছিস, আয় বাবা নিচে আয়। বাকি কথাটুকু শোনা হলো না আর। মায়ের ডাকে সাফাকে পাশ কাটিয়ে ধীর পায়ে নিচে নামলো রৌদ্র। শুভ্র আর আদ্র ভাইকে দেখে মুচকি হাসলো। রৌদ্র সোজাসুজি শুভ্রের পাশে চেয়ারটা টেনে বসলো। রুবিনা কাবির আলোড়িত। কাল থেকে খুশির মাত্রা হাজার গুণ বেড়ে গেছে তার। মন হালকা হয়ে গেছে ছেলেকে কাছে পেয়ে। তিনি চটজলদি ছেলের পাতে স্যান্ডউইচ তুলে দিলেন। সিদ্ধ ডিম দিলেন দুটো। অথচ ছেলে এ জীবনে ডিম পছন্দ করে না, তবুও দিলেন তিনি। বললেন ব্যাকুল হয়ে, আর কি নিবি, কি খাবি বল, আমি সব বানিয়ে দিচ্ছি তোকে। কি প্রয়োজন শুধু আমাকে একটাবার মুখ খুলে বল। কিচ্ছু প্রয়োজন নেই মম। রৌদ্র কোনো দিকে তাকালো না। হাতে স্যান্ডউইচ তুলে খেতে লাগলো তাড়াহুড়ো করে। ছেলে নিচে নেমেছে থেকে হাত থমকে গেছে তোফায়েল কাবিরের। তিনি চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। তৌসিফ কাবিরের সাথে রৌদ্রের কথা হতো, এটা তার জানা। ছেলের সাথে তার উচ্চ বিবাদ। ছেলেকে গপাগপ খেতে দেখে তোফায়েল কাবির খানিক চুপ থেকে মুখ খুললেন আকস্মাৎ নরম কণ্ঠে, ধীরে খাও, গলায় আটকাবে খাবার। সবাই ঝট করে অবিশ্বাসে চকিতে তাকালো তোফায়েল কাবিরের দিকে। তার কণ্ঠে এই সতর্কতাটা অবিশ্বাস্য বটে, কিন্তু রৌদ্রের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ওর কানে বোধহয় কথাটা পৌঁছালোই না। আপন মনে খেতে ব্যস্ত ও, বরং বাবার কথায় খাওয়ার স্পিড বাড়লো আরও। বেশি বেশি তাড়াহুড়ো করে খেতে লাগলো। রুবিনা কাবির ছলছল চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তৌসিফ কাবির ডাকলেন, রৌদ্র। হ্যাঁ বাবাই, ফিরবে আবার? ২ সপ্তাহ পর। আঁতকে ওঠে সকলে। রুবিনা কাবির ছেলের কাঁধ খামচে ধরেন, না, ও আর ফিরবে না, কোনোদিন ফিরবে না। ওখানে কেন ফিরবে ও? কে আছে ওর ওখানে? এখানেও আমার কেউ নেই মম, ভুলে যেও না আমি তোমাদের কাছে মৃত। আমি জাস্ট আপুর জন্য এসেছি, আপুর কথা রাখতে এসেছি, এর বেশি কিচ্ছু নয়। মম বলছিস, আবার বলছিস এখানে তোর কেউ নেই? কি এক জেদ ধরে বসে আছিস ৫ বছর ধরে? তুই আমাদের ছেলে, এটা ভুলে যাস না। রৌদ্র আর কথা বলে না। সিরাত মুখ খোলে, শান্ত হও মা, রৌদ্র কোথাও যাবে না। তুমি চুপ করো, নিশ্চিন্তে থাকো। আদ্রের খাওয়া শেষ, উঠে দাঁড়ালো ও। এখন বেরোবে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ইংরেজি বিষয়ক লেকচারার আদ্রিয়ান কাবির আদ্র।
পারিবারিক বিজনেসে সে নিজেও যোগ দেয়নি, সে নিজের পথ নিজে বেছে নিয়েছে। পারিবারিক বিজনেস সম্পূর্ণটা সামলায় শুভ্র। রৌদ্রের কথা তো বাদ, সে এক প্রকার হাঘরে। আদ্র উঠে দাঁড়াতেই শাহিনা কবির প্রশ্ন ছুড়লেন, ওরা দুটোতে আজকেও ভার্সিটিতে যাবে না? নামনি, ও এখনো সুস্থ হয়নি পুরোপুরি, কাল রাতে আবার জ্বর এসেছিল। টুকটুকিও যাবে না, সুস্থ হোক তারপর দুজনে একসাথে যাবে। আমি যাচ্ছি। কথা শেষ করে আদ্র বেরোলো বাড়ি থেকে। সকাল গড়িয়ে সন্ধ্যা, রৌদ্র সেজে সকালে ব্রেকফাস্টের পর বাড়ি থেকে বেরিয়েছে, ফেরেনি এখনো। রাতের রান্নার তোড়জোড় চলছে কিচেনে, তোফায়েল কাবিরও নামছেন না নিচে। অফিসেও যাননি আজ। রুবিনা কাবির 2 কাপ চা করলেন, ড্রয়িং রুমে 1 কাপ চা দিলেন তৌসিফ কাবিরেরকে। আবার কিচেনে ঢুকে আরেক কাপ চা হাতে নিয়ে শাহিনা কাবিরের উদ্দেশ্যে বললেন, আমি একটু উপরে যাচ্ছি আপা, চাটা গিয়ে দিয়ে আসি ওনাকে, উনি তো নামছেন না। শাহিনা কাবিরের নির্মল উত্তর, আচ্ছা যা। উপরে উঠলেন রুবিনা কাবির, ঘরে ঢুকে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালেন। তোফায়েল কাবির ঘরে নেই, বারান্দায় পা বাড়ালেন তিনি। খোলা বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন তোফায়েল কাবির। পেছনের দিকে শরীর হেলিয়ে চুপটি করে চেয়ে আছেন সন্ধ্যার আকাশের পানে। রুবিনা কাবির নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন, নড়ে চড়ে উঠলেন তোফায়েল কাবির। রুবিনা কাবির চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, ভাইজান একা একা বসে আছেন নিচে, আর আপনিও এখানে চুপচাপ বসে আছেন, নিচে চলুন। চায়ের কাপ হাতে নিয়ে উত্তর করলেন তোফায়েল কাবির, তুমি যাও। এখানে বসে থেকে কি করবেন? কিছু না, একা থাকতে দাও আমায়, যাও এখান থেকে। এত অনুশোচনায় দগ্ধ করবেন না নিজেকে। মোটেও আমি অনুশোচনায় নেই, দেখতেই পারছি, আর দেখে আসছি গত 5 বছর ধরে। রাগের মাথায় ছেলেকে খুঁচিয়ে দূরে সরিয়ে রেখেছিলেন, বারবার বলেছি ঠান্ডা মাথায় ছেলেকে দমন করুন। ছেলে এক রকচটা, তার থেকেও বড় রকচটা আপনি। বাপ ছেলের ক্ষুব্ধ অভিমানের জাতাকলে মাছ থেকে আমি পিষে মরছি শুধু। থামলেন রুবিনা কাবির, গলা ভেজা, আর কিছু বলতে গেলে কেঁদে ফেলবেন। তোফায়েল কাবির নির্বিকার, শুনেও কিছু বললেন না। রুবিনা কাবির চুপ থেকে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, এবার যদি আমার ছেলে আমার থেকে দূরে যায় তাহলে কিন্তু ভালো হবে না, খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। বলে রাখলাম রৌদ্রকে আর হারাতে পারবো না আমি। যে করেই হোক আমার ছেলেকে আমার কাছে বেঁধে দিন। ও বেপরোয়াপনা করুক, মাতলামো করুক, মারপিট করুক, যা খুশি তাই করুক, ও আমার ছেলে, আর আমার ছেলেকে আমি আর দূরে যেতে দেব না। 5 বছর সহ্য করেছি, আর করব না, কথাটা শুনে রাখুন। কথা শেষ করে বারান্দা ঘর ছাড়লেন তিনি। প্রস্থান করে নিচে নামলেন। আদ্র ভার্সিটি থেকে ফিরে বেরিয়েছে আবার। শুভ্র বাড়িতে নেই, সিরাত ঘরে বাচ্চাকে সামলাতে ব্যস্ত। আহিয়ান শ্বশুর বাড়িতে থাকলেও বড়লোক শ্বশুরদের ঘাড়ের ওপর চেপে খায় না, নিজে একটা ভালো জব করে ও। বেতনও ভালো। 3 বছর আগে যখন নিজের বাড়ি থেকে সিরাতকে নিয়ে বেরিয়ে আসলো, তখন আলাদা করে একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসায় উঠেছিল। পারিবারিক বিজনেস থেকেও নিজেকে চ্যুত করে নিয়েছিল আহিয়ান। যেখানে সিরাতের কোনো স্থান নেই সেখানেও নিজেও থাকবে না। কিন্তু পরবর্তীতে তোফায়েল কাবিরের জোরাজুরিতে এই বাড়িতে আসতে বাধ্য হয়েছে ওরা। সিরাতকে নিয়ে হসপিটালের চক্করে আহিয়ান 4 দিন অফিস থেকে ছুটি কাটিয়েছে। আজ অফিসে গেছে, ফেরেনি এখনো। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে সিরাত, অমনি হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো সাফা। সিরাত চমকে ঠোঁটে আঙুল চেপে ইঙ্গিতে শব্দ করতে বারণ করলো ওকে। অমনি চুপটি মেরে গেল সাফা। পা টিপে টিপে এগোতেই সিরাত ধীর কণ্ঠে বলল, ও কোথায়? ওকে একবার আমার ঘরে পাঠাতো। সাফা ফিসফিস করে বলল, ও তো ছাদে, একটু সেরেছে কি সারেনি অমনি নাচতে উঠেছে মেয়ে। আমার ফোনটা এ ঘরে ফেলে গেছি, ওর ফোনে চার্জ নেই, আমারটা নিতে আসলাম আমি। সাফা এদিক ওদিক তাকালো, ফোনটা খুঁজলো চঞ্চল চোখে। বেডসাইড টেবিলের ওপর ওর ফোনটা পেয়েই সেটা নিয়ে আবার ছুটতে উদ্যত হতেই সিরাত ভরাট কণ্ঠে আদেশের সুরে বলল, ওকে আমার ঘরে পাঠা, বলবি সিরাত আপু এক্ষুনি ডাকছে, না আসলে ওর খবর পরে করছি আমি। সাফা কোনো রকমে শুনে ছুটল ছাদের দিকে। ছাদের 2 দিকে দুটো বাল্ব জ্বলছে, আধার নেমেছে। এক কোণে দাঁড়িয়ে আছে মেঘা, পরনে একটা ঢিলেঢালা ফ্রক আর স্কার্ট। হাঁটু ছড়ানো লম্বা কেশরাশি এলোমেলো করে খুলে রাখা এই ভর সন্ধ্যায়। মৃদুমন্দ হাওয়া চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে আরও। ওড়নাটা পেঁচিয়ে বাঁধা কোমরে। আজ আর জ্বর নেই, লাস্ট 4 দিন থেকে জ্বরে ভুগছে মেয়েটা। আজ অনেকটা সুস্থ। ছাদে উঠল 4 দিন বাদ। এতদিন ঘরবন্দি লাগছিল নিজেকে। 2 বাল্বের আলোয় ঝকঝক করছে মেয়েটার সুশ্রী সুন্দর চেহারাখানা। হাত নাড়িয়ে নাড়িয়ে গুনগুন করছে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। অমনি হুটোপাটি করে ছাদে উঠল সাফা। এক নিঃশ্বাসে ছুটে এসেছে, হাঁপিয়ে গেছে পুরো। সাফা এগিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে
লাগলো। মেঘা পিছু ফিরে চাইলো, সাফাকে দেখে দুদিকে মাথা নাড়ালো, বলল, ছুটে আসতে কে বলেছে তোকে? তুই তো বললি যেন তাড়াতাড়ি আসি, তোর কথায় নিচে নেমেছি। তুই যে সবসময় আমাকে কুড়ে বলিস, কুড়ে হলে তোর কথা শুনতাম আমি। বাই দ্য ওয়ে, সিরাত আপু ডাকছে তোকে, কাল থেকে আপুর কাছে যাসনি, আপু কিন্তু ভীষণ রেগে আছে। একটু পর যাচ্ছি। আজ কোন গানটা চালাবো? সহজ গান বলবি, আর নাচের স্টেপও যেন সহজ হয়, কঠিন স্টেপ ভুলে যাই আমি। মেঘা হেসে ফেলল, ফোনটা হাতে নিয়ে খুঁজে খুঁজে একটা গান বের করলো, সেটা চালিয়ে বলল, এটা সোজা আছে, আগে তুই একবার পুরো নাচের স্টেপগুলো দেখিয়ে দে, আমি ভালো করে দেখে নেই একবার, তারপর আমি শুরু করব। মেঘা তাই করলো। সাফা ফোন হাতে নিয়ে গানটা বের করে শুরু থেকে চালালো। পিছিয়ে আসলো মেঘাকে জায়গা ছেড়ে দিয়ে। মেঘা নাচে পারদর্শী, খুব সুন্দর নাচে ও। ছোটবেলা থেকে নাচ একটা শখ ছিল ওর, খুব সহজে আয়ত্ত করতে পারে সবটা। শুভ্রর বিয়ের জন্য এখন থেকে নাচ শেখাচ্ছে সাফাকে, কিন্তু এই ভেবলি ভুলে যায় সবটা। মেঘা ওকে যতই শেখায় ততই ভুলে যায় এই মেয়ে। শুভ্রর বিয়ে হবে, অলরেডি এঙ্গেজড সে। সেই বিয়ের জন্যই নাচ শেখার তোড়জোড় চলছে এই দুজনের মধ্যে। বিয়ের ডেটের কোনো হদিশ নেই, আর এরা নাচ তুলতে ব্যস্ত। এমনিতেও সাফাকে নাচ না শেখালেও নিজে নিজে নৃত্য অনুশীলন করে মেঘা, এটা ওর আলাদা একটা শখ। সাফার হাতের ফোনটায় নির্মল সাউন্ডে গান বাজছে, তেরি মেরি গলিয়া হো গই মশহুর, কায়না কভি তো মুঝসে নজরে সে দূর, কিথে চালিয়ে তু কিথে চালিয়ে। গানের তালে তালে মুদ্রা মেলাচ্ছে মেঘা, এক পায়ে রিনিঝিনি একটা নুপুর, অন্য পায়েরটা নেই, হারিয়েছে কোথাও। আলতো করে নড়ে চড়ে পা নাচানোর সাথে সাথে অতিক্ষীণ ঝংকারে বাজছে নুপুরখানা। সাফা মুখ বনে একদৃষ্টে তাকিয়ে দেখছে ওর নাচের তাল। পাতলা চিকন কোমরের দুপাশে হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো ঢেউ খাচ্ছে। গানের সাথে মিলিয়ে আপন ধ্যান মনে নৃত্য পরিবেশনে ব্যস্ত একবিংশ রমণী। আর সাফা ব্যস্ত দু চোখ ভরে নৃত্যরত রমণীকে দেখতে। এই মেয়েটা আসলেই সুন্দর নাচে, দেখতে তো মাসাল্লাহ। সন্ধ্যা রাতের আলো আঁধারির মাঝে ফর্সা চেহারা চিকচিক করছে, মুখের ওপর ঈষৎ কালো চুল আছড়ে পড়ে ঝিলিক দিচ্ছে, আবার হাওয়ার বেগে নিজেরাই ছুটে ছুটে উঠছে। সাফা মুখ বনে তাকিয়ে রয়, এই মেয়েটাকে দেখতেও ভালো লাগে। গত 5 বছরে সাফার সব থেকে কাছের মানুষের মধ্যে অন্যতম স্থানে জায়গা করে নিয়েছে এই মেয়ে। দেখতে দেখতে মুচকি হাসে সাফা। আচমকা দেখার মাঝেই সাফা কেসে উঠল খুব খুব করে। কাশতে কাশতে ফোন রেখে দু হাতের তালুতে নাক আর মুখ চেপে ধরল। অমনি থমকালো নিত্যরত রমণীর পায়ের তাল। চকিতে থামলো ও, নাচ বন্ধ করে সম্পূর্ণ ধ্যান বসালো কাশতে থাকা মেয়েটার দিকে। তড়িতে এগিয়ে বিচলিত হয়ে বলল, টুকটুকি, কি হলো তোর? কাশছিস কেন হঠাৎ? পানি খাবি? সাফা নিমিষে লাল হয়ে গেছে কাশতে কাশতে। মুখ চেপে শ্বাস আটকালো ও। রেলিংয়ের ওপর পানির বোতল। মেঘা তড়িতে বোতলের সিপি খুলে এগিয়ে দিল টুকটুকির দিকে। বোতলের মুখে মুখ বসিয়ে তড়িঘড়ি করে পানি খেলো মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মেঘা তটস্থ হয়ে ওর পিঠে হাত বোলাতে ব্যস্ত। আচমকা ওর নিজের নাকেও সিগারেটের বিদঘুটে গন্ধ বিঁধল। অমনি নিজেও মুখ কুঁচকে ফেলল মেঘা। সিগারেটের গন্ধে অ্যালার্জি আছে টুকটুকির, ও সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। এর গন্ধে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট শুরু হয় ওর। অ্যাজমাজনিত সমস্যা এটা। সিগারেটের গন্ধে এই সমস্যা বেড়ে যায়। গন্ধ পেয়ে নাক সিটকে অস্ফুটে উচ্চারণ করলো মেঘা, সিগারেট? সিগারেটের স্মেল কোথা থেকে আসছে? বলতে বলতে এদিক ওদিক চোখ বোলালো। ছাদে কেউ নেই, আর এ বাড়িতে এ মেয়ের জন্য সিগারেট এক আঙুলে ছুঁয়ে দেখা না কেউ। বাড়ির নিচে তাকালো মেঘা, 3 তলায় ছাদ। নিচে কেউ খেলেও এত দূর অবধি গন্ধ আসার কথা নয়, আর কেই বা খাবে এই বাড়িতে? গন্ধটা বাড়ছে ধীরে ধীরে। সাফা শ্বাস আটকে ওনা দিয়ে নাক মুখ চেপে ধরেছে। এদিক ওদিক চঞ্চল চোখে তাকানোর মাঝেই ছাদের দরজার কাছে চোখ নিবদ্ধ হলো মেঘার। এক নিমিষেই সেখানটায় থমকালো দৃষ্টি। ঠিক দরজায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী রৌদ্র। নিরেট মুখশ্রী, সূক্ষ্ম খাদযুক্ত দৃষ্টি, স্থির সোজাসুজি মেঘার দিকে। মেঘার দৃষ্টি সেদিকে পড়তেই দৃষ্টিতে দৃষ্টি মিলল দুজনের। রৌদ্রের দৃষ্টি তীক্ষ্ণ। বাড়ি ফিরেই শাওয়ার নিয়েছে আবার। ভেজা শরীরে একখানা শর্ট হাঁটা টি শার্ট, শক্তপোক্ত বাহু উন্মুক্ত। উজ্জ্বল শ্যামলা শরীরে বিন্দু বিন্দু পানিকণা চিকচিক করছে আধারের মাঝে হলদে বাল্বের আলোয়। এলোমেলো ভেজা চুল কপালে আছড়ে লেপ্টে আছে, টুপটাপ পানি গড়াচ্ছে চুল থেকে। ঝাপসা অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। রোদ্রের নিরেট তীক্ষ্ণ চাহনি থেকে মুহূর্তে কয়েকবার দৃষ্টি সরালো মেঘ। হাবভাবে এক বিন্দু পরিবর্তন আসলো না মেয়েটার। ও আগের ন্যায় উদ্বিগ্ন স্বরে শুধালো, টুকটুকি, ঠিক আছিস? নিচে চল এখন, এখানে থাকতে হবে না।
এতক্ষণে টুকটুকিও তাকালো দরজার দিকে। রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল ও। পর মুহূর্তে তড়াৎ দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। মেঘার মাঝে ন্যূনতম পরিবর্তন না দেখে ফের ভয়ার্ত দৃষ্টিপাত করল রৌদ্রের দিকে। রৌদ্রের কম্পনহীন চাহনি এখনো মেঘার পানে আবদ্ধ। দুই আঙুলের ভাঁজে সিগারেটটা ক্ষয়ে ক্ষয়ে পুড়ল। আঙুলের ডগা এসে জ্বলন থামতেই আগুনের ঝিলিকে ছিটকে ওটাকে ফেলে দিল রৌদ্র। স্ফুলিঙ্গে পড়ল আঙুলের ডগা। হাত ঝেড়ে মুখে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে দাঁত পিষল চরম ক্ষুব্ধতায়। হাতটা ঝাড়া মারল বেশ কবার। পুনরায় দৃষ্টি তোলার আগেই মেঘা টুকটুকির হাত টেনে দপাদপ পা ফেলে এগিয়ে আসলো দরজার দিকে। রৌদ্র ঠায় দাঁড়িয়ে, ওর ভাবগতিক দুর্বোধ্য। এই মেয়েটাকে হয়তো চিনতে পারল না, আবার হয়তো চিনল। মেঘা টুকটুকির হাত টেনে সোজা দরজার কাছে পাশ কাটালো রৌদ্রকে। দু কদম এগোতেই রৌদ্রের ভরাট কণ্ঠ ভেসে আসলো, টুকটুকি। থামলো সাফা। হ্যাঁ ভাইয়া। মেঘা ওর হাত ছাড়ল, শক্ত কণ্ঠে বলল, আমি গেলাম, চলে আসিস। গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নামলো মেঘা। রৌদ্র ফিরে তাকায়নি। ঘাড় বাঁকিয়ে দাঁত চিবিয়ে বাঁকা চোখে দেখল শুধু নিচে ফেলা সিগারেটের খণ্ড থেকে ধোঁয়া ছড়াচ্ছে। সাফা শ্বাস বন্ধ করে খিচে রেখেছে দম। দম হারিয়ে অধৈর্য হয়ে পিছু ফিরে দাঁড়িয়ে থাকা রৌদ্রের উদ্দেশ্যে বলল ও, ভাইয়া কিছু বলবে? কি বলবে রৌদ্র জানা নেই। কেন আটকালো সাফাকে? মুহূর্ত কয়েক বাদ ঘাড় ঝাঁকিয়ে বলল রৌদ্র, কিছু না, যা এখান থেকে। কথা শেষ হতে না হতে দম টেনে নিচে ছুটল সাফা। মেঘা দোতলায় নেমে সোজা সিরাতের ঘরের দিকে পা বাড়িয়েছে। দরজা থেকে বলতে বলতে ঢুকলো, আপু ডাকছিলে আমায়? বাচ্চার ছোট ছোট ড্রেস কেনা হয়েছে অনেক, এগুলো স্যানিটাইজ করে রোদে শুকানো হয়েছে আজ সারাদিন। সিরাত গোছাচ্ছিল ড্রেসগুলো। মেঘার উপস্থিতিতে চোখ তুলে তাকালো ও। এর মধ্যেই মেঘা ওর পাশে বসেছে। ঘুমিয়ে থাকা বাবুর পানে তাকিয়ে আবার বলল মেঘা, বাবুকে কোলে নেইনি আমি, মুখটাও দেখিনি ভালো করে। টুকটুকির ফোনে পিকচার দেখেছি, এতে মন ভরেনি। বিশ্বাস করো, বাবু তো খুব সেনসিটিভ। আমার সংস্পর্শে যদি কিছু হয়ে যায়, তবে এখন জ্বর কমেছে আমার, কাল হতে হতেই আরও কমে যাবে। কাল কোলে নেব ওকে। তুমি রাগ করেছো আমার ওপর? সিরাজ শুধু দীর্ঘশ্বাস ফেলল। মেঘাকে সরু চোখে আগাগোড়া পরখ করলো। গুছিয়ে রাখা কাপড়গুলো একপাশ করলো। বলল, আমি কে তোর উপর রাগ করার? সরি আপুই, আই নো তুমি রাগ করে আছো। আচ্ছা রাগ ঝেড়ে ফেলা এখন। বলো তো বাবুর নাম কি রেখেছো? টুকটুকি বলল, কাল ভুলে গেছি। রামিসা। সুন্দর নাম, কিন্তু তোমার বা জিজুর কারোর সাথেই তো মেলেনি। রৌদ্রের সাথে মিলেছে, ও নিজের নামের সাথে মিলিয়ে বাবুর নাম রেখেছে। কথাটা বলেই সিরাজ চোখের তীক্ষ্ণতা বাড়ালো। দেখার চেষ্টা করলো মেঘার প্রতিক্রিয়া। মেঘা নির্বিকার, প্রতিক্রিয়াহীন। ও কথাটা শুনে আর কিছু বলল না। বাচ্চার দিকে একটু ঝুঁকে অনুমতি নেওয়ার স্বরে বলল, বাবুকে একটা চুমু খাই আপু। খা, পারমিশন নিচ্ছিস কেন? মেঘা টুপ করে চুমু খেলো রামিসার কপালে, অতঃপর উঠে দাঁড়ালো। বেরোতে বেরোতে বলল, আমি নিচে যাচ্ছি, খিদে পেয়েছে ভীষণ। সিরাত বাধা দিল না, বেরিয়ে গেল মেঘা। রাতে খাবার টেবিলে বসেছে কাবির পরিবারের সব সদস্য। রুবিনা কাবির আর শাহিনা কাবির খাবার বেড়ে দিতে ব্যস্ত। সাফা খাওয়ার মাঝে বকবক করার জন্য ঝাড়ি খেয়েছে শাহিনা কাবিরের কাছে। অমনি চুপসে গেছে মেয়েটা, মুখ কালো করে খাচ্ছে। রৌদ্র নেই, সে বেরিয়েছে আবার। বাড়ি ফিরেও বাড়িতে আবদ্ধ হয়নি এখনো। হয়েছিলই বা কবে? রুবিনা কাবির বারবার সদর দরজার দিকে তাকাচ্ছেন, কখন তার ছেলে কড়া নাড়বে দরজায়। এত বছর পর বাড়ি ফিরেও আগের স্বভাব বদলালো না। ফের কোথায় গেছে কে জানে। তোফাইল কাবির খেতে খেতে মুখ খুললেন, মেঘা মামনি জ্বর কমেছে, শরীর কেমন এখন? খেতে খেতে উত্তর করলো মেঘা, কমেছে বাবা, এখন পুরোপুরি সুস্থ। সুস্থ হয়েছিস, এখন আর ফাঁকিবাজি চলবে না। কাল থেকে দুটোতে ক্লাসে না গেলে পানিশমেন্ট পাবি বলে রাখলাম। আদ্র একটু থামলো, সাফাকে দেখে বলল আবার, আর এই ফাঁকিবাজ, এ তো সুযোগ পেয়েছি কি পাইনি। মেঘের বাহানায় ও নিজেও ক্লাসে যাচ্ছে না, পড়াশোনায় তো ডাব্বা মারে। সাফা খাওয়া থামিয়ে মুখ ভ্যাংচালো, মোটেই না, আমি মোটেও ডাব্বা মারি না। ডাব্বা মারে না, ফেলটুস কোথাকার। শুভ্র খোঁচালো ওকে। অমনি তেতে উঠল সাফা, ভাইয়া ভালো হবে না বলে রাখলাম। আমাকে ফেলটুস বলছো কেন তুমি? কবে ফেল করেছি আমি? নার্সারিতে পড়াকালীন ফেল করেছিলি, মনে নেই? আমার তো মনে আছে দিব্যি। আম্মুকে জিজ্ঞেস করে দেখ। আম্মু বলো তো, টুকটুকি নার্সারিতে থাকাকালীন ফেল করেছিল কি না? অমনি খেপে গেল সাফা, খবরদার আমাকে টুকটুকি বলবে না। আমার নাম সাফা, নাম বলতে পারো না? আমার বাপ মা সুন্দর একটা নাম রেখেছে আমার। বলতে পারি না বলে টুকটুকি বলি, টুকটুকি টুকটুকি টুকটুকি। বোনকে খেপাচ্ছে শুভ্র। সাফা গাল ফুলিয়ে বলল,
আম্মু তোমার ছেলেকে ভালো হতে বলো। উফ, খাওয়ার মাঝে কি শুরু করলি আবার? তোরা এই রোজ রোজ ঝগড়া করে একটু ক্লান্ত হোস না? আর তুই, ভাইয়া তো তোকে আদর করে টুকটুকি বলে, কতবার বলবো? নাক টেনে খাওয়ায় মনোযোগ দিল সাফা। তোফায়েল কাবির আর তৌসিফ কাবির ছেলে মেয়েদের খুনসুটি দেখে নীরবে হাসলেন। রুবিনা কাবির আর চুপ থাকতে পারলেন না, উদ্বিগ্ন হয়ে পড়লেন। আদ্র, ভাইকে একটা কল করে দেখ না, কোথায় আছে ও? এখনো ফিরছে না কেন? 10টা বাজতে চললো, এতদিন পর কোথায় গেছে, একটু খোঁজ নিয়ে দেখ না। তার কথা শেষ হতেই মেঘা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তড়িতে তাকালো ওর দিকে, মায়ের কথা উপেক্ষা করে মেঘাকে বলল, খাবি না আর? খাওয়া শেষ ভাই, আর খেতে ইচ্ছে করছে না, বলে হাত ধুয়ে নিল বেসিনে। রুবিনা কাবির ওপর ওপর বিরক্তি প্রকাশ করলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। বেশ কদিন ধরে ভার্সিটি যাওয়া হয়নি, কাল যেতে হবে। এই কদিনে সব পড়া জমে আছে, অনেক লেকচার মিস গেছে। আদ্র দুটোকে ডেকেছে নিজের ঘরে। গত দিনগুলোর লেকচার নিয়ে টুকটাক বুঝিয়েছে ওদের। ভার্সিটির প্রথম বর্ষের শেষ সময়, এই সময়টাতে ক্লাস মিস গেছে। আদ্র ওদের ডিপার্টমেন্টের ইংলিশ লেকচারার, নিজের ক্লাসটুকু নিয়ে যথাসম্ভব তৎপর সে। রাত 11টা গড়িয়ে 12টার কোঠায় ঘুমে টলছে সাফা, হাই তুলছে বারবার। আদ্র দুটোকে দেখলো, অতপর সার দিল ওদের। সার পাওয়া মাত্রই বই টই সব রেখে নিজের ঘরে ছুটল সাফা। মেঘা আর আদ্র হেসে ফেলল। খাটে বসে ফোন ঘাঁটছে আদ্র। মেঘা ওর টেবিলটা গুছিয়ে নিজেদের বইপত্র হাতে তুলে বলল, গুড নাইট ভাইয়া। গুড নাইট, যা গিয়ে ঘুমা এখন, আমিও ঘুমাবো। গত দুদিন আমাকে শান্তিতে ঘুমাতে দিসনি। সরি ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ আমার এত টেক কেয়ার করার জন্য। এখন যাই। আদ্রর ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিল মেঘা। আদ্রের ঘরের পাশেই ওর আর টুকটুকির ঘর। ওটা এতক্ষণে ঘরে গিয়ে চিটপটাং হয়েছে হয়তো, ভেবেই ফিক করে হাসলো মেঘা। এক হাতে দরজা ঠেলে ঘরে ঢুকলো। এদিকে সিঁড়ির ওপর ঠিক করিডোরের পাশে সরু ধারালো দৃষ্টিতে মেঘার কার্যকলাপ পরখ করল রৌদ্র। আদ্রের ঘর হতে বের হওয়া থেকে শুরু করে পাশের ঘরে ঢোকা পর্যন্ত সবটা